ফ্ল্যাশব্যাক। রূপকথা হাই স্কুল অ্যান্ড কলেজ। রূপক অর্থে আমাদের দুই বোনের অ্যাডমিশন একই স্কুলে হয়েছে। বড় আপু ত্রিনা আমার চেয়ে 1 বছরের সিনিয়র ছিল। আমি যখন স্কুলে যাই তখন ওর অলরেডি স্কুলে ওদের বছর পেরিয়ে গিয়েছে। কিছু বন্ধু বান্ধবও হয়েছে। একটা গ্যাংয়ের মতো ছিল ওদের। সেখানে 5 জন সদস্য ছিল ওরা: শায়ন ভাইয়া, রিফাত ভাইয়া, নাবিল ভাইয়া, ত্রিনা আপু আর রূপা আপু। ওদের মধ্যে বন্ডিং ভালোই ছিল বলতে গেলে। আমি যখন স্কুলে যাই তখন দেখতে খুব পিচ্চি আর আদুরে ছিলাম। বড় অপুর বন্ধু হওয়ার সুবাদে ওদের সাথে আমারও খুব একটা ভালো সম্পর্ক ছিল। ওরা অনেক আদর করতো আমাকে। ছোটবেলার দিনগুলো ভীষণ সুন্দর ছিল। আমি ওদের থেকে ছোট হলেও ধীরে ধীরে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল। দিন পেরিয়ে বছর ঘুরল, ওদের সাথে সম্পর্ক আরও ভালো হয়ে উঠল। তখন ওদের বন্ধুত্ব ছিল হৃদয়ে কম্পন ধরানোর মতো। ছেলে মেয়ে বন্ধু হতেই পারে, যদিও বাবা মা ছোটবেলায় অনেক করে বোঝাতো ছেলে বন্ধু না বানাতে। তবুও ওই যে ছেলে মেয়ের সমান অধিকার, আমরা বন্ধু কেন হতে পারবো না, এটা ভেবেই আপুও মিশেছে ওদের সাথে। কিন্তু কখনো ঘুণাক্ষরেও টের পাইনি এই বন্ধুত্বই একদিন ওদের কাল হয়ে দাঁড়াবে। সে কথা পরে বলছি, আগে অন্য কথাটা বলি। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়েছিল। আমি তখন 11-এ, আপুরা তখন 12-এ উঠে গেছে। সামনেই বোর্ড এক্সাম। পড়াশোনার ভীষণ ব্যস্ততা ওদের। অনেকগুলো টিচারের কাছে প্রাইভেট পড়ে। দৌড়াদৌড়ির মধ্যেই ওদের লাইফ কাটছে। সব বন্ধুদের মধ্যে শায়ন ভাইয়ের নজর আমার দিকে একটু ভিন্ন ছিল। ছোট হলেও অতটা ছোট ছিলাম না, মোটামুটি বুঝতাম সব কিছুই। শায়ন ভাই যে আমাকে একটু আধটু পছন্দ করতে শুরু করেছে তা আমি বেশ ভালোই বুঝেছিলাম। আপুর সুবাদে প্রায় প্রতিদিনই আমাদের দেখা হতো। ধীরে ধীরে আমারও ভালো লাগতে শুরু করেছিল শায়ন ভাইকে। বিষয়টা ভালো লাগা অবধি সীমাবদ্ধ ছিল। তখন কলেজে রুমেল স্যার নামে এক টিচার ছিল। তার কাছে ওরা ফিজিক্স পড়তো। স্যারের অনেকগুলো ব্যাচ ছিল, এর মধ্যে ওরা ছিল না। ওরা স্যারকে আলাদাভাবে রিকোয়েস্ট করে পড়ানোর জন্য। স্যারের হাতে সময় নেই তখন, তবুও অনেক রিকোয়েস্টের পর রাজি হয়, কিন্তু সময় মেলাতে পারে না। তারপর ঠিক হয় একদম সন্ধ্যার আগেই ওদের পড়াবে। পড়াতে পড়াতে আজান দিয়ে দিত। বাসে একটু দূরে হওয়ার কারণে আমি আইসিটি পড়ে রুমেল স্যারের ব্যাচের ওখানে বসে থাকতাম, আপুর যাতে একা আসতে না হয় সেজন্য। আর স্যার পড়াতো কলেজের পিছনেই একটা বাসা ভাড়া নিয়ে, সেখানে বসে। তার আশেপাশে কোনো বাড়িঘরও ছিল না। তো এরকমই এক ঝড়ের দিনের ঘটনা। ওদের তখন টেস্ট পরীক্ষা চলমান, পরের দিনের ফিজিক্স পরীক্ষা। আপু ভিজে ভিজেও চলে গিয়েছিল রুমাল স্যারের ব্যাচে, কিন্তু যাওয়ার পর দেখলো তখনও কেউ আসেনি। কিছু সময় পর শায়ন ভাই আসে। দুইজন মিলে কথা বলছিল। এর মধ্যেই কাকভেজা হয়ে সেখানে আসে রিফাত ভাইয়া আর নাবিল ভাইয়া। ওরা অনেক সময় অপেক্ষা করার পরেও রুমেল স্যার আসে না। অথচ ওই দিন স্যারের পড়ানোর কথা ছিল। স্যার হয়তো এত বৃষ্টি দেখে আসেনি, নাকি অন্য কোনো সমস্যা ছিল জানি না, কিন্তু আপুর ভাগ্য ওই দিন অনেক খারাপ ছিল হয়তো, তাই আসেনি। ঝড়ের প্রকোপ তখন দ্বিগুণ হয়ে গেছে। একা একটা বাসার মধ্যে ওরা 4 জন। ওদের খারাপ সত্তা কিছু সময়ের জন্য খোলস ছেড়ে বেরিয়ে এসেছিল। সেদিন ওরা ভুলে গিয়েছিল বন্ধুত্বের সংজ্ঞা, হয়ে উঠেছিল নরপিশাচ। ওরা কিভাবে বন্ধুত্বের মতো এত সুন্দর একটা সম্পর্ককে পুরুষত্বের তাড়নায় ভুলে গিয়ে কুকুরের মতো ছিঁড়ে খুবলে খেয়েছিল। সেদিন ত্রিনা আপু আত্মচিৎকার কানে যায়নি ওদের, চোখের পানি নজরে পড়েনি, মন গলেনি ওদের। একটা সুন্দর বন্ধুত্বের সমাপ্তি ঘটেছিল ওই ঝড়ের রাতে। ওরা যদি ওই রাতে আমার বোনটাকে বাঁচতে দিত তাহলে হয়তো আমার বোনটা আত্মহত্যার পথ বেছে নিত না। কিন্তু কিন্তু ওরা তো ছাড়ই দিল না আমার আপাটাকে। আমার কলিজা ছিল আমার আপা, আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে ওই দিন। সমাজে এরকম কিছু কীট এখনো বেঁচে আছে যাদের জন্য মেয়েরা নিরাপদে চলাচল করতে পারে না। এরকম অবস্থার জন্যই বন্ধু বানাতেও ভয় পায় মেয়েরা। সেদিন আমি ভিজে ভিজে গিয়েছিলাম আপুকে আনতে। উদ্দেশ্য ছিল একসাথে বাড়িতে ফিরবো, কিন্তু একসাথে যে আর বাড়ি ফেরা হবে না তা কোনোভাবেই টের পাইনি।
তখন ঝড়ের কারণে চারিদিক অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই অন্ধকারের সুযোগ নিয়ে ওরা আমার বোনটার গলায় ওড়না পেঁচিয়ে গাছের সাথে ঝুলিয়েছিল। সেই কাজটা করেছিল সেই পুরুষটা, যাকে একটু একটু করে মনে ঠাঁই দিতে শুরু করেছিলাম। আমার পায়ের নিচের মাটি ফাঁক হয়ে যাচ্ছিল। আমি চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরেছিলাম, কারণ যে বন্ধুদের এত ভরসা করার পরও জীবনটা দিতে হলো আপাকে, সেই বন্ধুরাই ওই মুহূর্তে আমাকে পেলেও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। ওদের এক একটাকে আমার তখন জানোয়ার মনে হচ্ছিল। ঝোপের আড়ালে বসে বসে পড়েছিলাম আমি, কিন্তু তখন কি মনে করে জানি ফোন বের করে শায়নের লাশ ঝোলানোর ভিডিওটা করে ফেলি। তখন মাথা কিভাবে কাজ করেছে আমি জানি না। এতটুকু পড়ে এখন তোমার জানতে ইচ্ছে হতে পারে যে আমি পুলিশকে কেন দিইনি। আসলে ওদের তো পুলিশে দিয়েও লাভ নেই। ওদের মধ্যে একজনের বাবা তো জনপ্রতিনিধি ছিল, বহু মানুষ তাদের আন্ডারে ছিল। পুলিশি ঝামেলা ধামাচাপা দেওয়া ওদের জন্য কোনো কঠিন কাজ নয়, কিন্তু আমি ওদের কাউকে ছাড়বো না। সেদিন কোনো মতেই ছুটতে ছুটতে বাড়িতে গিয়েছিলাম আমি। আপার লাশ গাছের সাথে ঝুলেছে এইটুকু বলার পর আর জ্ঞান ছিল না, পড়ে যায় সেখানে। মা সেদিন ছুটতে ছুটতে কলেজের দিকে যাচ্ছিল। সেই পথে ঝড়ের দাপটে বড় গাছ ভেঙে পড়েছিল মায়ের উপরে। মাথায় বেশি না লাগায় বেঁচে যায় মা, কিন্তু গায়ে এত জখমই হয়েছে যে হাঁটার শক্তি হারায় চিরজীবনের জন্য। সে আজ শয্যাশায়ী। ওদের খানিকের ভালো লাগা আমাদের পরিবারটা তছনছ করে দিয়েছিল। এতটুকু পরে অবনী দেখলো ডায়েরির পাতাগুলোতে চোখের পানির দাগ স্পষ্ট। এতগুলো লিখতে যে কত কষ্ট হয়েছে তা বুঝতে বাকি রইল না। নিজের শরীর ঘৃণায় রিরি করে উঠল অবনীর। নিজেকে ধিক্কার দিয়ে শেষ পর্যন্ত কিনা একজন খারাপ মানুষকেও ভালোবেসেছিল। অবনী পৃষ্ঠা উল্টাতে লাগলো। লেখা শেষ হয়নি এখনো। ডায়েরিটা পড়তে পড়তে চোখ বন্ধ করে ফেলে অবনী। মনে মনে গাল বন্ধ করা লিনার লাইফের স্ট্রাগলের কাহিনী পড়তে চোখ বেয়ে দরদর করে পানি গড়ালো অবনীর। কেবল ইন্টার পড়ুয়া একটা মেয়ের যখন সম্মানহানি হয়, বোনের মৃত্যুর একই দিনে মা শয্যাশায়ী হওয়া, তারপর একা একা লড়াই করে এতগুলো দিন বাঁচে, সত্যি কতটা কষ্টের ছিল জীবন। এমন একটা মানুষকে ভালোবাসলো যে কিনা এতগুলো মানুষের জীবন নষ্টের কারিগর। ডায়েরিটা বন্ধ করে ফেলল। আর পড়তে মন সায় দিচ্ছে না। লাস্টের দিকটা ভালো করে পড়েও দেখলো না। পড়লে হয়তো জানতে পারতো কি ভয়াবহ পরিণতির কথায় ডায়েরির শেষ পাতায় লেখা রয়েছে। এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। অবনী শাশুড়ির কথা মতন গ্রামের হাই স্কুলে শিক্ষকতা করছে অবনী। এক শিক্ষক মারা গিয়েছে কয়েক মাস আগে। এখনো তার বদলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। সৌরভের বাবার সুপারিশে স্কুল কমিটির থেকে অবনীকে স্কুলে শিক্ষিকা করা হয়েছে। ছোট্ট আরহামের সারাদিনের খেলার সাথী হয়েছে মিনু। মিনু কিশোরী একজন মেয়ে। দারিদ্রতার মধ্যে চলে ওর পরিবারের দিনযাপন। যখন রাহেলা বাচ্চাকে দেখে রাখার জন্য প্রস্তাব দেন, রাজি হয়ে যায় মিনুর মা। অবনী স্কুলে 3টা ক্লাস করায়। ততক্ষণ আরহাম আর মিনুকে রাহেলার বাসায় রেখে আসে। এরই মধ্যে সৌরভের সাথে অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সৌরভ অফিস থেকে ফিরে বিকেলের টাইমটা আরহামের সাথে কাটায়। সম্পর্কটা বন্ধুত্বেই সীমাবদ্ধ রয়েছে। বন্ধু বলতে সেরকম বন্ধু নয়। সৌরভ যেন শুভাকাঙ্ক্ষী হয়ে আছে অবনীর জীবনে। যে কোনো বিপদ বা অসময়ে ওরাই ছুটে আসে। সৌরভ মনে মনে কিছু একটা ভাবলেও আর সামনে আগাতে সাহস পাচ্ছে না। পাছে লোক কিছু বলে, এই ভয় মূলত। গ্রামের মানুষ এই কথাটা মোটেও সহজভাবে নেবে না। আর এসব ভালোবাসার ভরসার বিষয়ে অবনী একদম উদাসীন। কথায় আছে না, ঘর পোড়ার গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। অবনী কেন যেন ওই বাড়ি, সায়ন বা লীনা কারোর সম্পর্কে আর ভাবতে চায় না। লীনা যা মন চায় করুক, অবনীর তাতে কোনো আপত্তি নেই। একটা সময় মানুষের জীবনে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। অবনীর বাবা মা অনেক জোরাজোরি করে ঠিকানা নিয়েছেন সাহেলার কাছ থেকে। শিউলি বেগম গ্রামে এসে মেয়ের এই অবস্থা দেখে কান্নাকাটি করেছেন প্রচুর। নিয়ে যেতে চেয়েছেন সাথে করে, কিন্তু অবনী যেতে নারাজ। ওই শহরকে বিষাক্ত লাগে অবনীর কাছে। আর শহরের বাতাসকে মনে হয় বিষাক্ত ধোয়া, যাতে শ্বাস নিতে গেলে দম বন্ধ লাগে। রাগে শিউলি বেগম অবনীকে বেফাস কথাবার্তা বলে ফেলেন, যা কিনা আঘাত হানে আত্মসম্মানে। সব দোষী অবনীর ছিল। তারা কিনা শুধু শুধু এখন ভোগান্তিতে পড়ছেন ওর জন্য। মায়ের কান্নাকাটিতেও যাও একটু মন নরম হয়েছিল। কথাগুলো যেন তীরের মতন বিধের শরীরে। অবনী এরপর একদম না করে দেয়, যাবে না মানে যাবে না।
সময় এভাবেই পেরোচ্ছিল। মিনুকে এক পাশে দিয়ে মাঝখানে আরহামকে রেখে এক পাশে শোয় অবনী। রাত তখন গভীর। দরজায় ধুমধাম করাঘাতের শব্দ। ঘুম ভেঙে যায় অবনী। ধরফড়িয়ে উঠে বিছানায় বসে। প্রথমে ভাবে হয়তো মনের ভুল ছিল। বেডসাইড থেকে পানির গ্লাস নিয়ে পানিটা শেষ করে অবনী। পুনরায় দরজায় সেই করাঘাতের শব্দ। এইবার হুঁশ ফেরে অবনী। এটা কোনো ভ্রম না, সত্যি কেউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। এত রাতে কেউ কোনো দরজা ধাক্কাচ্ছে এটাই মাথায় আসছে না অবনীর। কাপা কাপা পায়ে নিচে নামলো অবনী। ধীরে ধীরে লাইট অন করে এগিয়ে গেল দরজার দিকে। মনকে শক্ত করে জিজ্ঞেস করলো। কে ওখানে? প্রথমবার কোনো সাড়া পাওয়া গেল না। পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলো, ওই পাশ থেকে জবাব এলো। অবনী, আমি সায়ান, দরজা খুলো প্লিজ। পা থমকে গেল অবনী। কণ্ঠনালী অসাড় হয়ে এলো। সায়নের কণ্ঠে ব্যস্ততা, দরজা খোলার তাড়া। কণ্ঠ চিনতে ভুল না হলেও ভয় কাটল না অবনীর। সামনের দিকে থাকা জানালায় একটা পার্ট খুলে দেখে শিওর হলো অবনী। সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে সায়ন। এই মুহূর্তে সায়নকে দেখেও যেন বেশ ভয় লাগছে অবনীর কাছে। সায়নকে দেখতে ভয়ঙ্কর লাগছে মোটেই অমন না, কিন্তু ওর করা অতীতের কীর্তিগুলো চোখের সামনে হানা দিচ্ছে। সায়ন অনবরত দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে। অবশেষে বাধ্য হয়ে দরজা খুলে অবনী। হুড়মুড় করে ভেতরে ঢোকে সায়ন। যেন একটা ঝড়ের ঝাপটা এসে ঘরে ঢুকেছে। ভয়ে সিটিয়ে যায় অবনী। যদিও মানুষটা একসময় তার স্বামী ছিল, কিন্তু এখন আর সেই সম্পর্কটা নেই। তারপর পরিচয় জানার পর ভয়ের মাত্রা দ্বিগুণ বেড়ে গিয়েছে। এতক্ষণে অবনীর খেয়াল হলো শায়নের দিকে। শায়নের সাদা পাঞ্জাবিতে সারা জায়গায় রক্ত মেখে আছে। লেপ্টে নেই, রক্তের ফোঁটা ফোঁটা ছিটলে যেমন হয় তেমন। ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে অবনীর। গলা বাড়িয়ে চিৎকার করতে গেলে মুখ চেপে ধরে শায়ন। মুখ থেকে কেবল গোঙানে শব্দ হচ্ছে। শায়ন অবনীকে নিজের সাথে জাপটে ধরে, ফিসফিসিয়ে বলে। চেয়েছিও না অবনী, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি একটা নজর আমার সন্তানকে দেখতে এসেছি। এই শেষবার বিশ্বাস করো, আর কখনো আসবো না। রক্তগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার একটা বিচ্ছিরি গন্ধে চারিদিকে ভরে গিয়েছিল। পেট মোচড় দিয়ে গলগল করে বমি করে দেয় অবনী। শায়ন সরে আসে অবনীর থেকে। শায়ন জিজ্ঞেস করে। অবনী, ওয়াশরুম কোথায় বলো তো? পানি নিয়ে আসে, সব ক্লিন করে দেই। হাতের ইশারায় ওয়াশরুম দেখিয়ে দেয় অবনী। এলোমেলো পা ফেলে শায়ন সেখান থেকে ওয়াশরুমের দিকে যায়। নেতিয়ে যাওয়া শরীরটা নিয়ে পেছন পেছন ছোটে অবনী। শায়ন যখন ট্যাপ ছেড়ে বালতি ভর্তি পানি ভরছিল, তখনই পেছন থেকে একটা সজোরে শব্দ হয়। শায়ন তৎক্ষণাৎ পেছনে ঘোরে। অবনী দরজা বন্ধ করে ফেলেছে। পেছনে ঘুরে দরজা ধাক্কাতে শুরু করলো শায়ন, কিন্তু ছিটকিনি ততক্ষণে তুলে দিয়েছে। শায়নের বাবা এই বাড়িতে প্রতিটা দরজায় লোহার দরজা লাগিয়েছিল। ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে কোনো সুবিধা করতে পারল না শায়ন। এদিকে রুমের মধ্যে মাথা থেকেও পায়চারি করছে অবনী। কি করবে ভেবে পাচ্ছে না। দৌড়ে রুমের দিকে গেল। হাতে ফোন নিয়ে ভাবলো কাউকে ফোন দেবে, কিন্তু এই মুহূর্তে কে সাহায্য করতে পারে অবনীকে। চট করে সৌরভের নামটা মনে এলো। ফোন দিতে গিয়েও দিতে পারল না। কথায় বলে না, বিপদ যখন আসে তখন একদম চারিদিক দিয়ে আসে। তাই হয়েছে অবনীর ক্ষেত্রে। ফোনের ব্যালেন্সও নেই। মনে হলো ডাটা প্যাক কেনা আছে ফোনে। ফোনের ডাটা অন করলো অবনী। উদ্দেশ্য শাশুড়িকে হোয়াটসঅ্যাপে ফোন করা। শানের এরকম অবস্থা কেন তা জানতে হবে আগে, কিন্তু ডাটা অন করতে শাশুড়ির ফোন থেকে টুং করে মেসেজ ঢোকার আওয়াজ এলো। একটা লিঙ্ক পাঠিয়েছেন তিনি। কিসের লিঙ্ক দেখতে কাপা কাপা হাতে ক্লিক করে অবনী। নিউজ চ্যানেল একটা। হেডলাইনে বড় বড় করে লেখা। পাহাড়ি এলাকায় ঘুরতে এসে 4 বন্ধুর মধ্যে 3 জন নিহত, একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত পড়তে থাকে অবনী। যতই পড়ছে শরীর বেয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে। বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, আমরা প্রায় শুনেছি এই মার্ডারের কাহিনী। দেখে দুই একবার হতাশ করা ছাড়া আমাদের আর কোনো যেন কিছুই করার নেই। সেরকম একটা নিউজ হলে অন্তত অবনীর কম্পন সৃষ্টি হতো না। কিন্তু অবনীর ধারণা এটা শায়ন লিনা রিলেটেড ঘটনা। বিস্তারিত পড়ে অবনী নাম দেখে তো একদম শকড হয়ে যায়। যা ধারণা করেছিল তাই ঠিক হয়েছে। রিফাত, লিনা বা নাবিন কেউই বেঁচে নেই। শায়ন একটা খুনি, ভয়ঙ্কর খুনি। অবনী কোনো কিছু না ভেবে এই রাতের অন্ধকারে ছোটে সৌরভের বাড়ির দিকে। সেখানে গিয়ে পাগলের মতন দরজা ধাক্কাতে থাকে। রাহেলা ব্যস্ত পায়ে দরজা খোলে। উদ্ভ্রান্তের মতন অবনীকে দেখে হকচকিয়ে যান তিনি। তিনি ডেকে তোলেন সৌরভকেও। মিষ্টি বাড়িতে নেই। ওর এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ছুটিতে কটা দিন নানা বাড়িতে গিয়েছে। বাসায় সৌরভে ছিল শুধু। ঘুম থেকে উঠে কোনো মতে শরীরের ওপরে তোয়ালে জড়িয়ে নেমে আসে। অবনীকে ছটফট করতে দেখে জানতে চাই কি হয়েছে। রাহেলা ধমক দেয়, বুঝতে পারছিস না? ও কিছু একটা দেখে ভয় পাচ্ছে ভীষণ।
তারপর মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে বলে কি হয়েছে। অবনী হাঁপাতে হাঁপাতে শায়নের বাসা আসার থেকে পাহাড়ি ঢুলুর খুনি অব্দি সব ঘটনা বলল। সৌরভ কল করলো পুলিশকে। পুলিশ ছাড়া এইসব জায়গায় কিছু করার মতন বোকা না সৌরভ। অবনীকে বাহাবা দিতে ভুলল না। বুদ্ধি করে ওয়াশরুমে বন্দি করেছে বলে এরকম এক ভয়ানক খুনিকে আজ ধরা পড়বে। মিনিট বেশিকে দূরত্ব রয়েছে থানা, সেখান থেকে পুলিশ আসতে আসতে অবনীর বাসায় সামনে এসে অপেক্ষা করছিল। পুলিশ যখন আসে তখন অবনীকে দেখাতে বলে আসামি কোথায় আছে। অবনী দেখিয়ে দিলে কয়েকজন পুলিশ সহ অতি সাবধানতার সাথে দরজা সিটকিনি খোলে অফিসার। ভেতরে মুখ দিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে সে। কি হয়েছে দেখতে মুখ উঁচু করে অবনী, কিন্তু সামনের দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওয়াশরুমের ফ্লোরে রক্তের ফোয়ারা বইছে। সামনে থেকে এত রক্ত দেখে যেন মাথা ঘুরে গেল। মাথা চেপে চিৎকার করে উঠল অবনী। পুলিশ অফিসার জানালো, পুলিশ ভেতরে ঢুকে দেখতে পায় আয়নার কাঁচ ভাঙা। হাত দিয়ে ঘুষি দিয়ে কাঁচ ভেঙেছে আর সেই কাঁচ দিয়ে গলা কেটেছে, তা বেশ বুঝতে পারছে পুলিশ। কিন্তু এইরকম গা হিম করা দৃশ্য দেখে গা ছমছম করছে উপস্থিত প্রতিটা মানুষের। একটা মানুষ কতটা ভয়ানক হলে নিজের গলা নিজে কাটতে পারে। অবস্থা দেখে তো অবনী মূর্ছা যায়। রাহেলা অবনীকে টেনে সরায় ওইখান থেকে। রাহেলা নিজেরও মাথা ঘুরছে এসব দেখে। পুলিশ হাতের মধ্যে এক টুকরা রক্তমাখা চিরকুট দেখতে পেল। সেখানে লেখা আছে, বুক পকেটে একটা চিরকুট আছে, যেটা একান্তই অবনীর। এটা যেন অন্য কেউ না দেখে, ইভেন আপন লোকরাও না। আরো লেখা আছে সেইখানে তার ফোনে একটা ভিডিও করা আছে, এটা যেন সবাই দেখে। পুলিশ অফিসার বেরিয়ে এলেন ফোনটা নিয়ে, কিন্তু আশ্চর্য বিষয় ফোনে কোনো লক দেয়া নেই। স্ক্রিনে ভিডিও জলজল করে উঠল। ভিডিওটা এই ওয়াশরুমে বসেই কিছু সময় আগে তৈরি করা। আমি সায়ন বলছি। আপনারা যতক্ষণে আমার ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো আমি আপনাদের মাঝে আর নেই। সেই যাই হোক, আসল কথায় আসি। লিনার সাথে আমার এমনি কিছুটা ভাব থাকলেও তা প্রণয় অবধি গড়ায়নি। তাই লিনাকে বিয়ে করার সবে অনেকটা অবাকই হয়েছিল। কিন্তু মানুষ একটা পাপ করলে তা ঢাকতে আরও নতুন নতুন অসংখ্য পাপের সাথে জড়িয়ে পড়ে। আমার সাথেও তাই হয়েছে। ইন্টার পড়াকালীন সময়ে মস্ত বড় একটা পাপ করেছিলাম। যে খুন করে তাকে তো খুনি বলা হয়, সে অনুযায়ী আমি একজন খুনি। আমি একা না, আরও দুইজন সাথে ছিল। এত বছর বিষয়টা চাপা থাকলেও লিনা সেই পুরনো ক্ষত জাগিয়ে তুলেছে। সে আমার সাথে যোগাযোগ করেছে। তার সাথে কন্ট্রাক্ট হয়েছিল সে দেশে আসলে আমি তাকে আমার বাসায় আমার ঘনিষ্ঠ মানুষ হিসাবে থাকতে দিব, মানে একদমই ওয়াইফের মতো, যাতে কেউ সন্দেহ না করে। তারপর কিছুদিন পর বন্ধুদের নিয়ে বান্দরবন বা কোনো একটা পাহাড়ি এলাকায় ট্যুর দিব। সব কিছু পরিকল্পনা মতেই হচ্ছিল। মা অবনীকে ভীষণ ভালোবাসতো, যার দরুন সে লিনাকে মেনে নিতে পারেনি। একদিন লিনার সাথে রাগ করে সে চলে গিয়েছে তার ভাই এর ছেলের কাছে। এদিকে পুরো বাসায় আমি আর লিনা বন্ধুদের দাওয়াত দিতে লাগলাম। কয়েকদিন পর পরই ওরা আসতো, মজা মস্তি হতো। লিনার সাথে ওরাও সহজ হয়ে গিয়েছিল, যার ফলে ট্যুরে যাওয়া নিয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু ওরা জানতো না এই ট্যুরে সবার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছিল। লিনার সাথে আমার কথা হয়েছিল আমি ওদের মারতে সাহায্য করলে লিনা আমাকে কিছু বলবে না। আমিও লিনাকে বিশ্বাস করে বসি। তো আমরা গিয়েছিলাম রিফাতের গাড়িতে। ফ্রন্ট সিটে রিফাত আর নাবিন, আমি আর লিনা পিছনের সিটে। গাড়ি যখন বান্দরবানের দিকে যাচ্ছিল তখন লিনা আমার হাত চেপে ধরেছিল খুব শক্ত করে। আমি জানতে চাইলাম কি হয়েছে। ও জানালো ওর ভীষণ ভয় করছে, ও মনে হয় কিছু করতে পারবে না। আমি যেন কিছু একটা করি, ভরসা দিলাম ওকে। ওর ব্যাগে শক্ত মোটা দড়ি ছিল। ও আর আমি দুইজন পিছন থেকে ওদের ওপর থেকে দড়ি দিয়ে পিছন দিকে শক্ত করে ওদের হাতসহ বেঁধে ফেলি। রিফাত দ্রুত ব্রেক কষে, রেগে বলে, এসব কি ধরনের প্র্যাঙ্ক সায়ন? এখানে তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। রিফাতকে আর কথা বলার সুযোগ দেই না লিনা। ওর ব্যাগেই ছিল সেই মরণাস্ত্র, ধারালো ছুরি, যেটা গলার মধ্যে বরাবর ঢুকিয়ে দেই। ফিনকি দিয়ে বের হয় রক্ত। আমি নাবিনের মুখ চেপে ধরে রেখেছিলাম, হাত বন্ধ নাবিনের। ভয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু মুখে হাত চাপা দেওয়ার ফলে শুধু শব্দ বেরোচ্ছে। চোখ বড় বড় হয়ে গিয়েছে ভয়ে। আমি তখন হুঁশে করেছি না বেহুশে জানি না। নীলার হাত থেকে ছুরিটা নিয়ে নামিনের গলায় চালাই। আমি আসলেই একটা বেইমান। নিজেকে বাঁচানোর জন্য বন্ধুদের সাথে বেইমানি করে বসি, কিন্তু পাপ তো বাপকেও ছাড়ে না। বেইমানের সাথে বেইমানি করে লিনা আরও একটা ছুরি এনেছিল ব্যাগে।
যা আমি দেখিনি। আমি যখন নাবিনকে মারি সাথে সাথে ডান দিক থেকে পেটের মধ্যে প্রচণ্ড জোরে কিছু ঢোকার অনুভব করি। চামড়া ভেদ করে কিছু পেটে ঢুকে যাচ্ছে। শরীর ভীষণভাবে ঝাঁকুনি দেয়, গল গল করে রক্ত বের হয় পেট থেকে। লিনার মুখে তখন হাসি। আপনার গলায় ছুরি চালাতে পারলাম না শায়ন ভাই। ভালোবাসা ভয়ানক একটা শব্দ, সেই ছোটবেলার আবেগ আপনি। আমি চেয়েও আজও সেই আবেগকে পায়ে ঠেলতে পারিনি, কিন্তু অপরাধের শাস্তি প্রাপ্য, তাই ছোট্ট শাস্তি এটা। লিনার ভুল একটাই ছিল, সে ভালোবাসার প্রতি দুর্বল হয়ে বাঁচার সুযোগ দিয়েছিল আমাকে। যে অপরাধ করেছি বাঁচা সম্ভব না, তাই সব পাপের বিনাশ করে তবেই যাব একেবারে। হাত থেকে ছুরিটা আমি চোখ বরাবর গেঁথে দেই। বেরিয়ে আসে ছুরির সাথে ভুবন কাঁপানো চিৎকার দেয় লিনা। চারিদিকে হুতুম পেঁচারা ডেকে উঠে, জোরে বাতাস বইতে শুরু করে। কি ভয়ানক পরিবেশ! এই যেন মানুষ হত্যার খেলা চলছে, মরণ খেলা। এই যেন পরিবেশ থমথমে হয়ে গিয়েছে। এই নিষ্ঠুরতম মৃত্যুর যেন প্রকৃতি ও সহ্য হচ্ছে না, তাই তো এমন অশান্ত হয়ে গিয়েছে। চোখ গেঁথে শান্ত হই না, উন্মাদের মতো ছুরি দিয়ে আঘাত করতে থাকে। 27টা আঘাতের পর নেতিয়ে পড়ে দেহ। শরীরে তখন যেন অশ্বরের শক্তি ভর করেছিল। প্রতিটা লাশ টেনে নামায় গাড়ি থেকে, পাহাড়ের খাদে ফেলে রেখে সেই রক্তপূর্ণ গাড়ির মধ্যে বসে ড্রাইভ করে ঢাকা আসে। ঢাকা থেকে এত দূর, পেট থেকে রক্ত ঝরা বন্ধ করতে লিনার ওড়নাটা বেঁধেছি। পাঞ্জাবিটা একটু তোলে শায়ন, সেখানে রক্তের ওড়না ভিজে চুপচুপ হয়ে গেছে। তারপর আবার বলতে শুরু করে, যাই হোক, অন্যায় যদি কেউ করে তবে তার শাস্তি অনিবার্য। হাতের সময় খুব বেশি নেই। জানি না অবনী ওদিকে কি অঘটন ঘটিয়ে ফেলেছে। অবনী, ভিডিওটা হয়তো তুমিও দেখেছো। আসলে আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, বিশ্বাস করো। একজন মানুষ মানুষ হিসেবে শত খারাপ হলেও একজন বাবা হিসেবে সে কখনো খারাপ হতে পারে না। আরহাম তো নির্দোষ ছিল, ওর তো বাবাহারা হওয়ার মতো কঠিন শাস্তি প্রাপ্য নয় বলো, কিন্তু নিয়তির খেল। আমি একটাবার আরহামকে দেখতে চেয়েছিলাম, আমার শেষ ইচ্ছাটা পূরণ হলো না। ও আরেকটা কথা, তোমার ঠিকানা আমি অনেক আগেই খুঁজে বের করেছিলাম। এই বর্তমান যুগে এসে কারো ঠিকানা বের করা অসম্ভব কিছু না। সে ভুলটা তো বিশিষ্ট ব্যবসায়ী আরমান শেখ করেছিল, লোকেশন অফ করে। সে যাই হোক, এত কাহিনী বলার মতো এত সময় আমার হাতে নেই। অবনী, আমি খারাপ মানুষ হতে পারি, কিন্তু আমার মা অনেক ভালো মানুষ। সেটা আমার চেয়েও তুমি খুব ভালো করে জানো। তুমি এটাও জানো সে আমার চেয়েও এখন তার নাতিকে বেশি ভালোবাসে। তার সাথে শেষ দেখা হবে না অবনী। তুমি যেখানেই থাকো না কেন, আমার মায়ের খেয়াল রেখো। ভালো থেকো। কথা বলা শেষ করে পেছনের দিকে ঘুরে গেল শায়ান। হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি দিল আয়নায়। শক্ত হাতের থাবায় আয়নার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সেখান থেকে বড় এক টুকরা কাজ তুলে নিল শায়ান। চিৎকার করে বলল, এই সমাজে কোনো ধর্ষণকারী, কোনো বেইমানের বেঁচে থাকার অধিকার নেই। অবনী, আরহামকে তুমি বাবার অভাব বুঝতে দিও না কোনোদিন। অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল শায়ানকে। চোখ বন্ধ করে নিজের গলায় নিজেই কাঁচের টুকরা দিয়ে টান দেয় জোরে। ফিনকি দিয়ে রক্ত বের হয় সেইখান থেকে। বার কয়েক এইভাবে টান দিতে থাকে। এমনিতেই কতক্ষণ ধরে পেট থেকে রক্ত পড়ছে। কয়েক মুহূর্ত পরে রক্তশূন্য হয়ে নেতিয়ে পড়ল শায়ানের শরীর। মানুষ মরণশীল প্রাণী, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হইবে, কিন্তু এটা স্বাভাবিক হলে মানা যায়। কিন্তু এইরকম ভয়াবহ মানুষে মানুষ হত্যার কাহিনী বর্ণনা পরে চোখের সামনে নিজের প্রাক্তনের এই ভয়াবহ পরিণতি সহ্য করতে পারে না অবনী। লুটিয়ে পড়ে মাটিতে। পুলিশ অফিসার ও শিট বলে দ্রুত ভিডিওটা অফ করে দেয়। রাহেলা অবনীকে সামলাবে কি, নিজেই তো মাথা ঘুরে ফ্লোরে রয়েছে বসেই। সব নারীদের মন এতটা শক্ত হয় না, এইসব দৃশ্য সহ্য করার জন্য শক্ত কঠোর হৃদয়ের অধিকারী হতে হয়। জ্ঞানহীন অবনীকে পুলিশ অফিসার সাহায্য করতে গেলে বিষয়টা সহ্য হয় না সৌরভের। সে নিজে এগিয়ে এসে পাজা কোলে তুলে নেয় অবনীকে। মাকে ডেকে বলে উঠে সাথে আসতে। রাহেলাও উঠে আস্তে আস্তে ওদের পিছু যায়। অবনের রুমে নিয়ে অবনীকে শোয়ানো হয়। শিওরে বসে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে সৌরভ, কিন্তু কয়েক মুহূর্ত পরও জ্ঞান না ফিরলে মুখে পানের ছিটা দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অবনীর শরীর কোনো রেসপন্স করছে না। কয়েক মুহূর্ত পেরিয়ে ঘড়ির কাঁটা ঘন্টার ঘর ছুঁয়ে ফেলল, অথচ জ্ঞান ফেরার নামই নেই, বরং শরীরের তাপমাত্রা হু হু করে বেড়েছে। এদিকে ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়নি সাহেলাকে। সাহেলা জানে পুলিশ শায়ানকে খুঁজছে।
আরমান শেখ জানিয়েছে অবনী অনেক অসুস্থ, তাই সাহেলাকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে যায় তারা। বাইরে ফজরের আজানের ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। গাছে গাছে পাখির কলরব শোনা যাচ্ছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে ধীরে ধীরে। আজানের ধ্বনি কানে যেতেই ঘুম ভাঙল সৌরভের। সারা রাত ঘুমাতে পারেনি। এত এত ঝামেলার পর পুলিশ যখন লাশ নিয়ে চলে যায়, তখন অবনীর রুমের বাইরে ফ্লোরে বসে অপেক্ষা করতে করতে জ্ঞান ফেরার। রাহেলা রুমের মধ্যে অবনীর পাশে শুয়েছিল। এখানে বসে অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝতেই পারেনি। ঘুম ভাঙতেই উঠে ছুটল রুমের দিকে। ছোট বাচ্চাটা কান্না করছে জোরে জোরে। রাহেলা বাচ্চাটাকে কোলে নিয়ে পায়চারি করছে, কিন্তু কোনোভাবেই থামাতে পারছে না। সৌরভ জানতে চাইল, মা, অবনের কি জ্ঞান ফিরেছে? না রে বাপ, এখনো তো কোনো নড়চড় নাই। কি হলো বুঝতে পারতেছি না। ডাক্তারের কাছে নিব কিনা দেখ তো। মা, ওর বাবা আসতেছে, আমরা তাদের জন্য অপেক্ষা করে, তারা যা বলে তাই হবে। আচ্ছা দেখ তাহলে কি হয়। সকাল হয়। আরমান শেখ এসে পৌঁছায় আর শাহেলা আর শিউলি বেগমকে নিয়ে। বাড়িতে তখন মানুষ গিজগিজ করছে। সুইসাইডের খবর পাঁচকান হতে বেশি সময় লাগেনি। অনেকে এসেছে দেখার জন্য। এইরকম বিষয়ে মানুষের আগ্রহ যেন একটু বেশি। কিন্তু লাশ তো পুলিশ নিয়েই চলে গেছে। এইদিকে সাহেলা কেমন যেন নির্জীব হয়ে বসে আছে। কেউ কিছু জিজ্ঞাসা করলেও কথা বলছে না। এরকম ভয়াবহ মৃত্যুর ঘটনা শুনে পড়শির চোখ থেকেও 2 ফোঁটা জল গড়ায়। অথচ শায়নের মা হয়েও তিনি কেমন নির্জীব। বিষয়টা নিয়ে আশেপাশে ফিসফিস শুরু হয়ে গেছে। কিন্তু পড়শি কি আর বোঝে সন্তানের দরদ? যার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, সেই জানে এই বেদনাটা কতটা ভয়াবহ হতে পারে। আরহামের কান্না যেন থামছেই না। এই বাচ্চাটা এত কান্না কোনো সময় করতো না, কিন্তু গত রাত থেকে অনবরত কান্না করেই যাচ্ছে। সবাই কোলে নিয়ে থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে সাহেলা উঠে গেলেন আরহামের কাছে। তিনি কোলে নিয়ে প্রথমবারের মতন কথা বললেন আরহামের সাথে। আচমকা আরহামের কান্না যেন থেমে গেল। আরহামকে বুকের সাথে চেপে ধরলেন সাহেলা। এইবার টপ টপ করে অশ্রুকণা গড়াতে লাগলো চোখ থেকে। কানের কাছে ফিসফিস করে বলল, কত খারাপ মানুষ তো দুনিয়ায় বেঁচে থাকে রে দাদু ভাই। তাহলে তোর বাবাকেই কেন চলে যেতে হলো বল তো? সেও কি ওইসব মানুষদের ভেতর থেকে যেতে পারতো না আমাদের সাথে বল? আমি কি একটুও টের পেয়েছিলাম যে ওদের ভয়ানক খেলার শেষ পরিণতি ও এমন ভয়ানক হবে? ছোট্ট আরহাম কিছু বুঝলো না, শুধু ফেলফেল করে তাকিয়ে রইল দাদির মুখ পানে। এদিকে অবনীর মা এসে অবনীর হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে তিনি আরমান শেখকে ডেকে বললেন মেয়েটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে। আরমান শেখের বয়স হয়েছে, তার সাথে কোমরের ব্যথাটাও বেশ বেড়েছে। এই মুহূর্তে অবনীকে কোলে তুলে গাড়ি অবধি নেওয়া তার পক্ষে সম্ভব না। কাছে ছিল রাহেলা। তিনি বললেন, ভাই সাহেব আপনি একটু অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কয়েক মুহূর্ত পরেই ফিরে এলো রাহেলা। তার পিছু পিছু রুমে প্রবেশ করলো সৌরভ। অবশেষে সৌরভই তুলে নিল অবনীকে। কিন্তু অবনীকে কোলে নেওয়ার পর বেশ অবাক হলো সৌরভ। কে বলবে এই মেয়ের বয়স 22 পেরিয়েছে। শরীরে কয়টা হাড্ডি ছাড়া মনে হয় কিছুই নেই। এত কম ওজনে একটা মেয়ের কি করে হয়? এসব ভাবতে ভাবতেই সৌরভের মনে হলো অবনী একা লড়াই করে এতটাও সহজ ছিল না। চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া হয়তো মেয়েটা ঠিক মতন করতো না। দ্রুত পা চালায় সৌরভ। ওর সাথে পিছু পিছু ছুটে আসে শিউলি বেগম। তার পেছনে আরমান শেখ। ছোট্ট আরহাম থেকে যায় তার দাদির কাছে। অবনীকে নিয়ে ওর বাবা মায়ের এত চিন্তা দেখেও ভেতরটা খুব করে পড়ছে। অবনীকে তার বাবা মা ভালোবাসে, এটা খারাপ বিষয় না। অবনীকে তো তিনি খুব ভালোবাসেন, কিন্তু নিজ সন্তানের অনুপস্থিতি তাকে পোড়াচ্ছে। সৌরভ তাদের সাথে গেল। গাড়ি থেকে পাজা কোলে তুলে নামালো সৌরভ। ইমার্জেন্সিতে নিয়ে গেল। অবনীকে বেডে রেখে ছুটলো ডাক্তারের কাছে। আরমান শেখকে সামনে চেয়ারে বসিয়ে রেখে গেল। সৌরভ ডাক্তার অন্ময়কে সাথে নিয়ে ফিরল। তার চোখে মুখে উদ্বিগ্নতা। আরমান শেখ বিচক্ষণ মানুষ। এত সবকিছুর ভিড়েও তার মেয়ের জন্য সৌরভের উদ্বিগ্নতা তার নজর এড়ালো না। কিন্তু এই মুহূর্তে তিনি কাউকে কিছু বললেন না। কেটে গেছে বেশ কিছু সময়। অবনীর জ্ঞান ফিরলেও পুরোপুরি সুস্থ নয় ও। শরীর অতিরিক্ত দুর্বল, তার ওপর প্রচন্ড ভয় পেয়েছে। মূলত অতিরিক্ত দুর্বলতার কারণেই সেন্স হারিয়েছে। স্যালাইন দেওয়া হয়েছে ওকে, সাথে ঘুমের ইঞ্জেকশনও পুশ করা হয়েছে। সামনে চেয়ারে বসে অপেক্ষা করেছেন আরমান শেখ। তার পাশে বসে আছে সৌরভ। শিউলি বেগম মেয়ের পাশের সিটে একটু শরীর এলিয়েছেন।
কাল থেকে ঘুম না হওয়ার কারণে চোখ লেগে আসছিল তার। এই মুহূর্তে একান্তে সৌরভকে পেয়ে মাথার মধ্যে প্রশ্নরা যেন কিলবিল করে উঠল। আরমান শেখ বুঝতে পারছেন এটা মোটেও সঠিক সময় নয়, কিন্তু এটাও জানে। চিন্তাভাবনা করেই তিনি ভাবলেন প্রশ্নগুলো করবেন। বাঁ হাতটা আস্তে সৌরভের কাঁধের উপর রাখলেন। সৌরভ বিস্মিত হয়ে তাকালো তার দিকে। একটু কেশে গলা পরিষ্কার করলেন আরমান শেখ। সৌরভ উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি আস্তে ধীরে বললেন, সৌরভ, বাবা, এবার এখান থেকে চলে যাওয়ার পর মনে হয় তোমার সাথে আর দেখা হবে না। এতদিন তুমি বা তোমার পরিবার আমার মেয়েটাকে অনেক খেয়াল রেখেছো। ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাদের। তোমাদের কাছে কৃতজ্ঞতা। আরমান শেখের কথায় সৌরভের মন খারাপ হলো। তার মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খেতে লাগলো, অবনীকে ও আর দেখতে পাবে না। মন খারাপ হওয়ার বিষয়টা লক্ষ্য করলেন আরমান শেখ। তিনি আবারও ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। অবনীকে পছন্দ করো? উঠল সৌরভ। হ্যাঁ, সে পছন্দ করে অবনীকে, সেই শুরু থেকে। কিন্তু আরমান শেখ এটা কেমন করে বুঝলো? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সৌরভ। ওর মনের ভাষা যেন বুঝতে পারলেন তিনি। বলল, বাবা, মেয়ের বাবারা অনেক কিছু বোঝে, বুঝতে হয় তাদের। আমি কয়েক বছর আগেও মেয়ের চোখ দেখে বুঝেছিলাম কিছু একটা। আমি বারণ করেছিলাম তাকে। সে আমার বারণ না শুনে হাত ধরেছিল তার পছন্দের মানুষের। আর আজ কি অবস্থা দেখতেই পাচ্ছ। মাথা নিচু করে রইল সৌরভ। আরমান শেখ পুনরায় জিজ্ঞেস করলেন। যদি সুযোগ হয় তবে কি বিয়ে করবে? খানিকটা লজ্জা পেল সৌরভ। এইভাবে সরাসরি বিয়ের কথা জিজ্ঞেস করে বসবে, এটা ঘুণা খরেও টের পায়নি। কি জবাব দেবে ও? কিছু সময় অপেক্ষা করে আরমান শেখ পুনরায় বললেন। তুমি তো জানো অবনী অন্য কারোর স্ত্রী। এইবার বেশ উচ্ছ্বসিত দেখা গেল সৌরভকে। সে বলল, আঙ্কেল, অবনী অন্য কারো স্ত্রী ছিল, কিন্তু 6 মাস আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। সে অনুযায়ী শায়ন ভাই কিন্তু অবনীর জন্য 3 পুরুষ। একটু আগে উত্তর না দিল, এই মুহূর্তে এই উচ্ছ্বসিত কণ্ঠ আরমান শেখকে বুঝিয়ে দিল সে যা ধারণা করেছিল তা একদম সঠিক। তিনি বেশ ধীর স্থির কণ্ঠে বললেন, বাবা, মানুষের জীবনে উত্থান পতন থাকেই, কিন্তু মানুষের জীবন তো থেমে থাকে না বলো। সময় বহমান, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদেরও। আমি তোমাকে আশ্বাস দিতে পারছি না সময়ের হাতে ছেড়ে দিব। খারাপ সময় মানুষের চিরদিন থাকে না। খারাপ সময় কেটে গেলে তুমি চেষ্টা করতে পারো। তুমি যদি অবনীকে রাজি করাতে পারো, আমার সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না। সৌরভ কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। ফের তিনি বলতে লাগলেন, তুমি জানো শহরে আমার বড় ব্যবসা আছে। আমি যদি বলি মেয়েকে বিয়ে দিব, তাহলে পাত্রের অভাব হবে না। আমার মেয়ে বিবাহিত বা তার একটি সন্তান আছে, এগুলো কোনো সমস্যা হবে না। কারণ তাদের মূল লক্ষ্য থাকবে আমার টাকা পয়সার ধন সম্পত্তির উপর। অবনী ছাড়া আর কোনো সন্তান নেই আমাদের। আমাদের পরে সব কিছু অধিকার ওর। কিন্তু আমি চাচ্ছি না কেউ টাকার লোভে আমার মেয়ের পাশে থাকুক। আমি চাই এমন একজন মানুষ ওর পাশে থাকুক, যে কিনা মন থেকে ভালোবেসে থাকবে, যত্ন নিবে ওর। আঙ্কেল, আপনি সম্পূর্ণ ভরসা করতে পারেন। তার কোনো অযত্ন আমি হতে দেব না। কিন্তু সে কি আছে? আমাদের কাছে প্রিয় মানুষ তারাই হয় যারা অসময়ে আমাদের পাশে থাকে, আগলে রাখে। আমি এত কিছু ভেঙে বলতে পারবো না। আশা করি তুমি বুদ্ধিমান মানুষ। সৌরভ কথা বলল না। কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকালো। এমন সময় ডাক্তারকে আসতে দেখা গেল। কথার সমাপ্তি হলো ওইখানেই। দুজন এলো ডাক্তারের দিকে। অবনীকে কখন নিয়ে যেতে পারবে সেই বিষয়ে কথা বলতে। কিন্তু সৌরভের মাথায় তো এখন ভিন্ন চিন্তা। অবনীকে ওই দিনই বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এরপর 3 দিন এর মতো সবাই গ্রামের বাড়িতে ছিল। এরপর কেটে গিয়েছে আরো 5 মাসের বেশি। সাহেলাকেও সাথে নিয়ে এসেছে অবনী। কিন্তু সাহেলা এইভাবে অন্য মানুষের বাসায় থাকতে পারবে না জানিয়েছে। কিন্তু অসময়ে সাহেলার করা আদর সাহায্য কোনোটাই ভোলেনি অবনী। সে সায়নদের আগের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে অবনীদের বাড়িতেই 3 তলা একটা ফ্ল্যাটে উঠিয়ে দেন। মে মাসে পে করে দিবে সাহেলা। কিন্তু অবনীর সুবিধা হয়েছে, সকাল সন্ধ্যা গিয়ে দেখাশোনা করতে পারে সাহেলারও। সাহেলার শরীরও এখন আর ভালো যাচ্ছে না। অবনী পড়াশোনাটা আবারও ভালোভাবে শুরু করেছে। সারা সকাল শিউলি বেগম আর সাহেলার মাঝে আরহামকে রাখে। অবনী ভার্সিটিতে যাওয়া আসা শুরু করেছে। অবনী বাসায় ফেরার পর থেকে অবনীর বুকের সাথে একদম মিশে থাকে। এইভাবেই সময় কাটছিল। ঢাকায় চলে আসার এতদিন হলেও সৌরভের সাথে যোগাযোগ আছে অবনীর। তাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও হয়ে গেছে আত্মার সম্পর্ক। ওই বাড়ির প্রতিটা মানুষ অবনীর দুঃসময়ে পাশে থেকেছে, যতটুকু পেরেছে সাহায্য করেছে।
অবনী কৃতজ্ঞ তাদের প্রতি। মিষ্টি কল দেয় মাঝে মধ্যে, সেখানে কথা হয় রাহেলার সাথেও। সৌরভ হোয়াটসঅ্যাপে কল দেয় প্রায় প্রায়। অবনীর সাথে তেমন কথা হয় না। অবনী ক্যামেরাটা অন করে আরহামের দিকে ধরে রাখে। সৌরভ বিভিন্ন মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করে। আমাদের লিটল জ্যাম ও সৌরভের সাথে কিলকিল করে হেসে ওঠে। মাঝে মাঝে পুরনো সে ভয়ঙ্কর স্মৃতি মনে পড়লে রাত বিরাত আটকে ওঠে অবনী। ভয়ে চিৎকার করে ওঠে। ঘুম ছুটে পালায় শিহুলি বেগমের রুমে। ছুটে আসেন মেয়ের রুমে। মাঝে মাঝে তো শিহুলি বেগম নিজের রুমেই যান না, মেয়ের পাশে থাকেন। এখন যদি একটা বিয়ে শাদী করে নিতে তাহলে এই রাত বিরাতে আমার ছুটতে হতো না। অবনী বিরক্ত হয় না, বরং বলে, কে বিয়ে করবে এক সন্তানের মাকে? যদি কেউ করে তবে বিয়ে করবি। এ কথার জবাবে উত্তর দেয় না অবনী। দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু এর মধ্যে অবনীর মাথায় যুক্ত হয়েছে নতুন এক চিন্তা। ও শুনেছে অনেক বাচ্চারা 10-11 মাস হলে মা বাবা দাদা দাদি এসব বলে আওড়ায়, আদো আদো বলিতে। কিন্তু আরহামের 1 বছর হতে চলল, আর অল্প কিছুদিন বাকি আছে। কিন্তু ও শুধু হাসি, মুখে এখনো কোনো কথা বলেনি। সন্তানকে নিয়ে হয়েছে আর এক দুশ্চিন্তা। অবনী সারাদিন মামা বলতে থাকে ওর সামনে, যেন শুনে শুনে মা নামক মধুর বলে আয়ত্ত করতে পারে, কিন্তু কাজ হয় না। ডাক্তারের পরামর্শ নেওয়ার চিন্তা ভাবনা করছে অবনী। এর মধ্যে একদিন ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ করে অবনীর ফোন বেজে ওঠে। স্ক্রিন বোলাতেই দেখতে পায় সৌরভের নাম্বার থেকে কল এসেছে। হিজাবের পিনগুলো দ্রুত হাতে লাগিয়ে ফোন রিসিভ করলো অবনী। ওই পাশ থেকে সৌরভের বেশ আনন্দিত কণ্ঠ শোনা যাচ্ছে। অবনী, হুম। আসলে তোমাকে একটা গুড নিউজ দিতে চেয়েছিলাম। তাই নাকি? কি হয়েছে? আমার ঢাকায় ট্রান্সফার হয়ে গেছে। আঙ্কেল তো তোমাদের বাসার অ্যাড্রেস দিয়েছিল। তোমাদের বাসা থেকে অফিস বেশি দূরে না। বাহ, ভালো তো। তাহলে তো মাঝে মধ্যে বাসায় আসাই যাবে। ইয়ে মানে আসলে আরে কি হয়েছে? এইভাবে করছেন কেন? এনিথিং রং? না মানে শাহেল আন্টির সাথে কথা হচ্ছে আমার। কালকে জনি আমার। আমি নতুন বাসা না নেওয়া অবধি মনে হয় সেখানে থাকতে হবে। যদি সেখানে আসে আপনাদের সাথেও দেখা হয়ে যেতে পারে। সে তো খুব ভালো কথা। আচ্ছা ভাইয়া, আমি ভার্সিটিতে যাব তো, দেরি হয়ে যাচ্ছে। আপনি আসলে বিকেলে কথা হবে আমাদের। হুম। অবনী ফোন কেটে দিল। ওইখানে হতভম্ব হয়ে বসে রইল সৌরভ। নিজেকে এই মুহূর্তে শ্রেষ্ঠ বোরকা শ্রেণীর এক সদস্য বলে মনে হচ্ছে। ও ঢাকা যাবে তো ভালো কথা, ও কেন অবনীকে ফোন করে সেটা জানাতে গেল? এটার কি প্রয়োজন ছিল? ছিল না। শুধুমাত্র মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে মেয়েটা কি মনে করলো কে জানে। যাই হোক, এখন নিজের সবকিছু গোছগাছ করতে হবে, তাই সেদিকে পা বাড়ালো। সৌরভ ঢাকায় পৌঁছেছে বিকেলের মধ্যেই। সাহেলা তো সৌরভকে দেখে ভীষণ খুশি হয়েছেন। এই ছেলেটাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতো তিনি। বান্ধবীর ছেলে বলে কথা, নিজের ছেলের মতো আদর করত। সৌরভের বাসায় উপস্থিতিতে ঘরটা যেন পরিপূর্ণ লাগছে তার। নয়তো ইদানিং ঘরটা সবসময় ফাঁকা ফাঁকা লাগে। শায়লার সাথে বসে একসাথে লাঞ্চ সেরেছে সৌরভ। তারপর ড্রয়িং রুমে বসে কতক্ষণ ফোন স্ক্রল করেছে। শাহেলা অবনীদের বাসায় গিয়েছে আড্ডা দিতে। সৌরভকে রেস্ট নিতে বলে গেছে, কিন্তু ও তো এই মুহূর্তে একদম সময় কাটাতে চাইছে না। মনটা ছটফট করছে এক নজর কল্প প্রেয়সীকে দেখার জন্য। শেষমেশ বিরক্ত হয়ে ছাদে গেল ও, কিন্তু ভাবতেও পারেনি সেখানেই চমক আছে ওর জন্য। পরন্ত বিকেলে লাল রঙা রোদে পিঠ ফিরিয়ে বসে আছে অবনী। পেছন দিক থেকে ঘন কালো চুলগুলো ছাড়া রয়েছে, সেগুলো মৃদু বাতাসে উঠছে। অবনীর কোলেই রয়েছে আরহাম। এক পাশ থেকে মুখের এক অংশ দেখা যাচ্ছে। হেসে হেসে আরহামকে কিছু বলছে। গোধূলি রাঙা বিকেলে মায়াবিনীকে ভীষণ মায়াবতী লাগছে সৌরভের। সৌরভ ধীরে ধীরে সামনে এগোয়, গিয়ে দাঁড়ায় অবনীর সামনে। হুট করে সৌরভকে সামনে দেখে চমকে যায় অবনী। উঠে দাঁড়ায় বসা থেকে। সৌরভ বলে ওঠে, আরে ম্যাডাম, ব্যস্ত হবেন না, বসুন বসুন। ও, আপনি যে আসবেন আমি তো তা একদমই ভুলে গিয়েছিলাম। সৌরভ হাত বাড়াতেই এক প্রকার ওর কোলে ঝাঁপিয়ে পড়ে আরহাম, যেন কতদিনের চেনা। আরহামকে কোলে নিয়ে ওর সাথে একটু আধটু দুষ্টুমি করতে করতেই অবনীর সাথে কথা বলছিল। হঠাৎ আরহাম সৌরভের চুল ধরে টানতে শুরু করে। সৌরভ ওর হাত ছাড়াতে ছাড়াতে বলে, আহ বাবা, কি করছো তুমি? ব্যথা পাচ্ছি তো। হঠাৎ আরহামের কি হলো কে জানে, ও ওর হাতটা চুল থেকে ছাড়িয়ে নিল। তারপর আদো আদো বলিতে একবার বাবা বলল। অবনীও তাকানো ছিল ছেলের মুখের দিকে। এই প্রথমবারের মতন একটা শব্দ বলেছে ছেলে। বাচ্চা প্রথম কথা বললে সেই বিষয়টা অনেক খুশির হয়ে থাকে। অবনের জন্য হয়তো এটা হয়েছিল। কিন্তু ওর চোখের কোণায় অশ্রু ভরে উঠল। বাবা মানুষটা যে আর নেই।
আর বাচ্চাটা কিনা সেই বুলেটায় জীবনে প্রথম আওড়ালো। অবনীরও কষ্ট হচ্ছে এই মুহূর্তে। সব বাচ্চারা যখন বাবা বলে ডাকবে, আরহাম তো বাবা বলে ডাকলো আর কোনোদিন বাবা ফিরে আসবে না। বাবা সন্তানের জীবনে বট ছায়া হয়ে থাকে। কি ফুলের মাসুল ছোট্ট বাচ্চাটাকে দিবে? চিন্তা করতে করতে ফুপিয়ে কেঁদে ওঠে অবনী। সৌরভ হয়তো বুঝতে পারলো অবনীর কান্নার কারণ, কিন্তু অবনী কান্না আড়াল করার জন্য ওড়না দিয়ে চোখ মুছল। কান্না আড়াল করলে কিন্তু দুঃখ আড়াল করা যায় না অবনী। দুঃখগুলো ভেতর থেকে কুরে করে খায় আমাদের, সারা জীবন তাড়া করে বেড়ায়। তবে আমরা যদি চাই এই দুঃখগুলো থেকে মুক্তি পেতে কিছু করতে পারি, কি বলো? অবনী তাকালো সৌরভের দিকে। সৌরভ কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে অবনীর দিকে, যে দৃষ্টিতে ছিল একরাশ অনুরোধ। দু চোখ যেন খুব করে কিছু বলতে চাচ্ছে। কেঁপে উঠল অবনী। কোনো পুরুষ যদি কোনো নারীকে পছন্দ করে, তার চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সেই ভালোবাসার কথা বুঝতে পারার ক্ষমতা একজন নারীর রয়েছে। অবনীও যেন বুঝতে পারল সৌরভের মনের কথা। বুঝো না বুঝের ভান করলো। হাত বাড়ালো আরহামের দিকে। আরহাম কোলে আসলে সৌরভকে বিনয়ের সাথে বাসে আসার দাওয়াত দিয়ে ছাদ ত্যাগ করলো অবনী। এইভাবেই হুট করে সৌরভের সামনে থেকে কেন চলে আসলো অবনী? ওকে সৌরভের সামনে থেকে পালাতে চাইছে, কিন্তু কেন পালাতে চাইছে? যা ও ভাবছে তা যদি সত্যি হয়, তার জন্যই পালাতে চাচ্ছে। কিন্তু নিজের কাছে নিজেই প্রশ্ন করলো অবনী। একদিকে ছাদের কার্নিশ ঘেঁষে হেলান দিয়ে বসে পড়ল সৌরভ। নিজের ওপর নিজেই বিরক্ত। কিছু বলতে গিয়েও কোনো কিছু বলতে পারছে না। আরহামকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে এসে বসেছে অবনী। হাতে চায়ের কাপ, বাইরে শীতল হাওয়া বইছে। চায়ের কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলল অবনী। প্রকৃতি ভীষণ স্নিগ্ধ। এই নির্মল প্রকৃতির সাথে বসে নিঘুর ভাবনায় ডুব দিল অবনী। সে সৌরভের চোখে যা দেখেছিল তা ভালোবাসা বই কি। আজ হোক বা কাল হোক, সৌরভ ওকে কিছু একটা তো জানাবেই। ও কি না করে দিবে নাকি না? আচ্ছা, ওর কি জীবনকে আরেকবার সুযোগ দেওয়া উচিত? যদি রাজি হয়, মানুষটা কিভাবে বিষয়টা নেবে? পবনের চোখে যেন আজ কোনোভাবেই ঘুম ধরা দিচ্ছে না। আরহাম ঘুমিয়ে আছে। কতক্ষণ ওর পাশে বসে ছেলের দিকে তাকিয়েছিল অবনী। কত শত চিন্তা যে মাথায় ঘুরপাক খাচ্ছে। একজন বাবা ছাড়া ছেলের বড় হওয়ার কথা কল্পনা করতে গিয়ে অনেক ভয়াবহ কল্পনা অক্ষিসপাটে ভেসে উঠছে। সবাই যখন বাবার আদর পাচ্ছে, তখনই বাবা ছাড়া আরহাম অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছে। এসব চিন্তা করেও যেন বুকটা মোচড় দিয়ে উঠছে। লাইফে আর নতুন কাউকে না চাওয়ায় অবনীর মন বলছে জীবনকে নতুন করে সুযোগ দেওয়া উচিত, কিন্তু পরিবার সমাজের কথা ভেবে আবার পিছপা হচ্ছে ও। রুমে এই মাথা থেকে ওই মাথা পায়চারি করলো। হঠাৎ দরজায় টোকা পড়লো। অবাক হলো অবনী। এত রাতে আবার কে দরজায় টোকা দিল? জিজ্ঞাসা করতে ওই পাশ থেকে ভেসে আসলো আরমান শেখের গলা। অবনী দেরি না করে ব্যস্ত পায়ে দরজা খুলল। আরমান শেখ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন অবনীর সামনে। অবনী জানতে চাইল, কি হয়েছে বাবা? আমি তোর সাথে কিছু কথা বলতাম রে মা। হ্যাঁ বাবা, বলো না। তুই আগে শান্ত হয়ে বসতো, তারপর সব কথা হবে। বাবা মেয়ে টুল পেতে বসলো ব্যালকনিতে। আরমান শেখ কিছু সময় চুপ করে থেকে নিজেকে ধাতস্থ করলেন। তারপর ধীরে ধীরে মেয়েকে বোঝাতে শুরু করলেন। মানুষের জীবনে সুখ দুঃখ উত্থান পতন আসেই। তাই বলে জীবনকে থামিয়ে দিলে তো হবে না। সামনের দিকে অগ্রসর হতে হবে। পেছনের দিকে বারবার ফিরে তাকালে আমরা আর কোনোদিন সামনে যেতে পারবো না। তাই আমাদের সবার উচিত অতীতকে না ভুলে গিয়ে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সেরকম কোনো ভুল পুনরায় না করা। আরমান শেখ একসময় মেয়ের ওপর রাগান্বিত থাকলেও মেয়েটা তো তার বড্ড আদরের। সব রাগ অভিমান ভুলে গিয়ে চিন্তা করলেন মেয়েটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। অবনী নিজেও বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছিল। অবশেষে বাবা যখন বুঝলো, তখন দ্বিধাদ্বন্দ্ব কাটলো। তবুও বাবার কাছে বলল, বাবা, আমি রাজি হতে পারি, তবে আমার জীবনে আরো একজন গুরুত্বপূর্ণ মানুষ আছে। আমি তার থেকে অনুমতি নিতে চাই। যদি সে অনুমতি দেয়, তবেই আমি এই বিয়েতে রাজি হব। কে সে? তোর মা? না বাবা, আমার দ্বিতীয় মা, সাহেলা পারভিন। সে আমার জন্য যা করেছে আমি কোনোদিনও তার ভুলতে পারবো না। আমার আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারও অনুমতি প্রয়োজন মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। অবশ্যই অনুমতি নিবি তুই। কিন্তু যাই করিস না কেন, সঠিক সিদ্ধান্তটাই নিবি আশা করি। বাপ মেয়ের কথোপকথন শেষ হলে আরমান শেখ চলে যান নিজ কক্ষে। অবনী সেইখানে বসে ভাবনার সাগরে ডুব দেয়। পরের দিন সকালে নাস্তা বানিয়ে ট্রে হাতে নিয়ে সাহেলার ফ্ল্যাটে যায়। দরজা নক করে দাঁড়িয়ে থাকে কিছু সময়। এরপর ভেতর থেকে দরজা খোলার আওয়াজ হয়। দরজা খুলতেই অবনী বলতে নেয়, মা নাস্তাটা নিন, দেরি হলো।
কিন্তু কথা শেষ করে সামনে তাকিয়ে সেখানে সাহেলা নয় বরং সৌরভ দাঁড়িয়ে আছে। লজ্জা পায় অবনী, মাথা নিচু করে রাখে অবনী। হঠাৎ গালগুলো কেমন লাল আভায় ছেয়ে গেছে। বিষয়টা নজর এড়ায় না সৌরভেরও। সৌরভ আরেকটু খুঁচিয়ে দিতে বলল, আরে তুমি তো জানতে না দরজায় আমি, তাতে এত লজ্জা পর কি আছে? অবনী এবার মাথা তোলে না। খটকা লাগে সৌরভের। সৌরভ ওকে ভেতরে ঢুকতে না বলে দরজার সামনে বুক আড়াআড়ি ভাবে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়ায়। কিছু সময় কিছু না একটা ভাবে। অবনী ধীর কণ্ঠে বলে, আমায় ভেতরে যেতে দিন। অবনীর কথাকে তোয়াক্কা না করে উত্তেজিত কণ্ঠে সৌরভ বলে ওঠে, এই পেয়েছে। এই ওয়েট ওয়েট অবনী, এই মিরাকলটা ঘটলো কিভাবে বলো তো? অবনী যেন নত মস্তকটা আরেকটু নত করে। সৌরভ যে আসল বিষয়টা বুঝে গেছে তার টের পেল অবনী। অবনীর বয়সটা এখন আর সেই কিশোরীতে আটকে নেই যে লুকোচুরি প্রেম চলবে। সে শিকার অব্দি দেওয়ার ভঙ্গিতেই বলল, সবকিছু নিয়ে রাতে চিন্তা করেছি, তারপর বাবাকে বলেছি। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল সৌরভ। তারপর অবনীকে ভেতরে ঢুকতে বলে নিজে নিজে বলতে থাকে, থ্যাংক গড, এইভাবে আমি তোমাকে জীবনে বলতে পারতাম না। তুমি নিজে থেকে বুঝেছ, এটা তো আমার রাজকপাল। অবনী কথা না বলে চুপচাপ ডাইনিং এ চলে গেল। সাহেলা তখনও ফ্রেশ হয়ে আসছিলেন। দেখা হয়ে গেল অবনীর সাথে। অবনী সাহেলাকে বসিয়ে প্লেটে খাবার তুলে দিল। সাহেলার পাশে বসিয়ে ওকে একটু খাবার খাইয়েও দিল। খেতে খেতে অবনী সাহেলাকে বলতে লাগলো, তোমার সাথে একটু কথা ছিল। মুচকি হাসলো সাহেলা। তাকে গতরাতে ফোন করেছিল অবনীর বাবা। তিনি এখন না করার কোনো কারণ দেখছেন না। যদি মেয়েটা সুখী হয় তাহলে তাতে তার কোনো আপত্তি নেই। আর ছেলেও তো দূরের কেউ না, তিনিও যখন তখন নাতিকে দেখতে পারবেন। খাওয়া শেষে সাহেলার পিছু পিছু তার রুমে যে অবনী। সাহেলা বিছানায় বসলে তার সামনে ফ্লোরে পা মুড়ে বসে অবনী। তারপর ছোট বাচ্চারা যেভাবে মায়ের কোলে মুখ লোকায় ঠিক সেভাবে সাহেলার কোলে মুখ লোকালো অবনী। তারপর ধীরে ধীরে ওর ন্যায় সিদ্ধান্তের কথা জানালো। মাথায় হাত রাখে শায়লা। মাথা মুছিয়ে দিতে দিতে জানান কোনো আপত্তি নেই। অবশেষে সব চিন্তা ভাবনা জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে রাজি হয় সবাই। শাহেলা সৌরভের বাবা মাকে ফোন দিয়ে গ্রাম থেকে আনান। তাদের মেয়ে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। যদিও সৌরভের বাবা একটু দ্বিমত করেছিল, কিন্তু মায়ের সামনে সেইটুকু আর মুখ থেকে বের হয়নি। এরপর সবাই মিলে ঠিক করে সপ্তাহখানেকের মধ্যেই সব কমপ্লিট করে ফেলবে। অবশেষে সব অপেক্ষার প্রহর পেরিয়ে সেই কাঙ্ক্ষিত দিনটা আসে। অবনী জানিয়েছে কোনো রকম ঝামেলা করা চলবে না। শুধুমাত্র ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়েটা সম্পন্ন করবে। কারণ বাইরের মানুষ নানাজন নানা কথা বলবে। সেই সব কটু কথা শুনতেও ভালো লাগবে না একদম। এর চেয়ে শুধু নিজেদের মানুষগুলোর সামনে কবুল বলে নতুনভাবে জীবনের সূচনা করবে। অবনের ইচ্ছেতেই মানুষজন দাওয়াত দেওয়া হয়নি। তবুও নিজেদের বিল্ডিং এর সব মানুষকে বলা হয়েছে। ছাদে মোটামুটি ডেকোরেশনও করা হয়েছে। এইখানেই হবে হলুদ। হলুদ শাড়ি পরিয়ে, গহনা পরিয়ে, সামনে নানা প্রকার নকশার ডালা সাজিয়ে স্টেজে বসিয়ে রাখা হয়েছে অবনীকে। তার কোলে ছোট্ট হলুদ পাঞ্জাবি পরা আরহাম। দুই মা, হবু শাশুড়ি সবাই মিলে একে একে হলুদ ছোঁয়ালো। অবনীর কেমন যেন একটু একটু অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্রথমবারের বিয়েটা ছিল ভিন্ন রকম। তখন এরকম অন্য অনুভূতির সাথে পরিচয় হয়নি। আজ একটা অন্য মানুষের নামে হলুদ ছোঁয়াচ্ছে তার শরীরে। তারপর কালকে কিনা সেই মানুষটা ওর সম্পূর্ণ অধিকার, দায়িত্ব অর্পিত হয়ে যাবে। সব খুশিকে ছাপিয়েও মনের মধ্যে যে ভয়টা হলো, তা হলো পরে যদি সৌরভ আরহামকে ভালো না বাসে তখন। বিভিন্ন চিন্তা মাথায় আসতেই আরহামকে বুকের মধ্যে চেপে ধরে অবনী। তখনই কেউ কানে কানে ফিসফিস করে বলে, আমরা না হয় আর বেবি নেব না, এটা আমাদের বেবি, তুমি ভয় পেও না। ঘাড় ঘুরে পাশে তাকায় ও। পাশে এসে বসেছে সৌরভ। ও কিভাবে মনের কথা বুঝলো মাথায় এলো না অবনীর। কিন্তু সৌরভ যে মনের কথা বুঝতে পেরে ভরসার কথাটা বলল, এতেই যেন স্বস্তি হলো। দেখতে দেখতে রাতটা পেরুলো, সকাল পেরুলো, দুপুর ঘনিয়ে আসছে। শিলি বেগম একটা লাল বেনারসি দিয়ে গেছে, বলে গেছে এটা পরে নিজের মতন করে টুকটাক সেজে নিতে। বাইরের লোক তো আসবে না, শুধু ফ্যামিলির লোক। তবুও বিয়ে বলে কথা, শপিং করে এনেছে সৌরভ নিজেই। অবনীর সাথে আরহামের জন্য শপিং করেছে। অবনী যেন কোনো বিষয় নিয়ে কষ্ট না পায় সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করে যাচ্ছে সৌরভ। বিষয়টা অবনীর কাছে বেশ লেগেছে। দুপুরে নামাজ পড়ে একেবারে কাজী সাহেবকে সাথে করে অবনীর বাসায় ঢুকলো সৌরভ। সাথে সৌরভের বাবা ও মাও আছে। এখন থেকে অবনীকে তারা তাদের সাথে করে গ্রামে নিয়ে যেতে চান। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার আগেই বিয়ে সম্পন্ন করতে চান। যখন কবুল বলতে বলা হলো তখন পাশে দাঁড়িয়ে ছিল ভাবি, শাশুড়ি মা। প্রথমবার তো ভালোবাসার মানুষকে পাওয়ার খুশিতে তরতর করে কবুল বলে ফেলেছিল।
কিন্তু এবার বিয়েটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে। এখানে জড়িয়ে আছে অনেক কিছু। তাই কবুল বলতে গিয়েও চুপ করেছিল অবনী। তখন পাশে থাকা হবু শাশুড়ি শক্ত করে এক হাত চেপে ধরে রেখেছিলেন, মাথায় হাত দিয়ে আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন চিন্তা করো না, তোমার কোন অযত্ন আমি করব না, আমার ছেলেটাকে তো জানোই। অবনীর এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবান মনে হচ্ছিল। চোখ বন্ধ করে বলে ফেলেছিল সেই কাঙ্ক্ষিত শব্দটা, যার মাধ্যমে গ্রহণ করে নিল অন্যের ঘরের ঘরণী হওয়ার দায়িত্ব। সেই মানুষটাই আজ তার স্বামী, যে কিনা তার জীবনে বয়ে চলা ঝড়ের সময় বন্ধু হয়ে বর্ষার হাত বাড়িয়েছিল। কথায় বলা হয়ে থাকে, অসময়ের বন্ধুরাই প্রকৃত বন্ধু। সেই মানুষটাকে আর হারাতে চায় না অবনী। এইদিকে সৌরভ তো মহা আনন্দে আছে। সেই বিয়ের পর থেকে আরহামকে কোলে নিয়ে বসে আছে। ও খাচ্ছে কোলে নিয়ে। সাহেলা আরহামকে নিতে চাইলে নাকচ করে দেয় সৌরভ। সাহেলা বলে ওকে নিয়ে সমস্যা হচ্ছে তো। সৌরভ কাটকাট গলায় জবাব দেয়, আমার ছেলে আমি রাখতে পারবো। আমার ওকে নিয়ে কোনোদিন কোনো সমস্যা হবে না আন্টি। শুধু একটু দোয়া করবেন আমাদের জন্য। সাহেলার চোখ ছলছল হয়। আঁচলের কোণ দিয়ে চোখ মুছেন। আসলে সাহেলা নিজেও জানেন না কেন কান্না করছেন, অথবা তার আদরের নাতিটা বটগাছ তুল্য ছায়া পেয়েছে এই খুশিতে। তার চোখে জলের কারণ অজানায় রয়ে গেল। শুধু মনে ভরে দোয়া করলেন ওদের সংসার জীবনটা যেন সুখের হয়।